আমার নাম রহিম বিশ্বাস। কলকাতার কাগজপট্টিতে আমার একটা পুরনো কাগজের দোকান আছে। প্রতিদিন হাজার হাজার কিলো পুরনো খবরের কাগজ, খাতা বই ইত্যাদি কেনাবেচা করি। পুরনো খাতা বইয়ের মধ্যে প্রতিদিন কত মানুষের মনের কথাই না আমি জানতে পারি। কারণ পুরনো খাতা বইয়ের মধ্যে কত মানুষের প্রেমের চিঠি, ডায়েরিতে লেখা রাগ অভিমানের কথা, মা ছেলের ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া প্রেম ভালোবাসা বা ঝগড়ার কথা, আরও কত কিছু বিভিন্ন হাতের স্রোতে আমার কাছে বয়ে আসে। এই সমস্ত কাগজ বা ডায়েরিগুলি আমি বিক্রি না করে খুব যত্ন করে গুছিয়ে রাখি, কারণ এইগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান। সারাদিনের পরিশ্রমের পর যখন বিকেলে ফ্রি হই, তখন সেই সব ডায়েরিগুলো পড়ে আমি সময় কাটাই। আমার কাছে এখনও অনেক ডায়েরি আছে যেটা আমি হয়তো কোনো দিন খুলেও দেখিনি, কারণ কাগজের স্তূপ থেকে প্রতিদিন কত নতুন নতুন ডায়েরি না আমার হাতে পড়ে। কারো লেখা যদি আমার ভালো লেগে যায়, তাহলে তা সম্পূর্ণ না পড়া পর্যন্ত আমার রাতে ঘুম আসে না। এমন অনেকবার হয়েছে আমি কত রাত ঠিকঠাক না ঘুমিয়ে ডায়েরি পড়ে কাটিয়ে দিয়েছি। এমনই একদিন আমার হাতে এক স্ত্রীর ডায়েরি পড়ে, যা আমার 16টা রাতের ঘুম কেড়ে নেয়। একটা সাজানো গোছানো সংসার যে কিভাবে ভেঙে চৌচির হয়ে যায়, এই ডায়েরিটা না পেলে আমি হয়তো জানতেই পারতাম না। ডায়েরিটা লেখা হচ্ছে 1926 সালে। ডায়েরির লেখিকা মিসেস সুপ্রিয়া গাঙ্গুলি। মিসেস সুপ্রিয়া গাঙ্গুলি লিখেছেন, আমি মিসেস সুপ্রিয়া গাঙ্গুলি। এটি আমার জীবনের শেষ ডায়েরি লেখা। আজকের পর আমি আর কোনো দিন ডায়েরি লিখব না। হয়তো আজকের পর আমি আর এই পৃথিবীতে থাকব না। আজকের পর আমার অস্তিত্ব মুছে যাবে। তাই আজ যাওয়ার আগে আমি আমার শেষ কিছু কথা এই ডায়েরিতে লিখে যাচ্ছি। আমি মিসেস সুপ্রিয়া গাঙ্গুলি। গাঙ্গুলি আমার শ্বশুরবাড়ির টাইটেল। আমার বাপের বাড়ির টাইটেল মাইতি। 1900 সালের 2 জানুয়ারি মালদার এক ধনী পরিবারে আমার জন্ম হয়। প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আমার বাবা ছিলেন একজন সভ্য, ভদ্র, পরিষ্কার মনের মানুষ। মানুষের বিপদে তিনি সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়ান। মালদার সমস্ত মানুষ তাকে ভগবানের আসনে বসিয়ে রেখেছেন। কোনো রকম নেশাভান তিনি করতেন না। কিন্তু আমার মা আমার বাবার সম্পূর্ণ উল্টো প্রকৃতির ছিলেন। নেশাভান, ক্লাব, পার্টি, পরপুরুষ কোনো কিছুই তার বাদ ছিল না। রাতে দেরি করে ঘর থেকে বেরানো আর সারা রাত বাড়ি না ফেরা তার নিত্যদিনের অভ্যাস। আমার মাকে দেখতে খুব সুন্দর, তাই নিত্য নতুন পুরুষকে নিজের দিকে আকর্ষণ করাটা তার কাছে কোনো ব্যাপার ছিল না। এই নিয়ে বাবা মায়ের রোজ ঝগড়া অশান্তি। ঘরের কথা ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করে। যারা আগে বাবাকে দেখে মাথা নিচু করে 2 হাত জোড়ো করে প্রণাম করত, তারা আজ বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। মা নিজের বিলাসিতার খরচ জোগানোর জন্য বাবাকে জোর করে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করে। আমার বয়স তখন 10 বছর। আমাদের সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মায়ের বিলাসিতার কারণে বিক্রি হয়ে গেছে। ছোটোবেলা থেকে আমি পড়াশোনায় খুব মেধাবী, কিন্তু ঘরের পরিস্থিতির কারণে দিনে দিনে আমি খারাপ রেজাল্ট করতে থাকি। আমার ভবিষ্যতের কথা ভেবে বাবা আমাকে দিল্লি উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে দেন। বাবা আমাকে প্রতি সপ্তাহে চিঠি লিখে আমার খোঁজখবর নিতেন। বাবার লেখা চিঠি পড়ে আমি বুঝতে পারতাম তিনি কলম দিয়ে না, চোখের জলে চিঠি লিখছেন। আমি চিঠির উত্তরে বাবাকে সবসময় লিখতাম, তুমি মাকে ছেড়ে কেন দিচ্ছ না? এইভাবে আর কতদিন চলবে? তুমি তো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ। বাবা বলতেন, যাকে ভালোবাসি তাকে কি করে ছাড়ব? আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব তাকে ফিরিয়ে আনতে। যদি তার আগে মারা যায় তাহলে ভাববি আমি হেরে গেছি। 13 বছর কেটে গেছে। সেই দিন বাবার কথার মানে বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি যখন বাবার পৃথিবীতে নেই। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে দেখি আমার বাড়ির 2জন প্রহরী হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছেন। তাদের কাছে জানতে পারলাম বাবার নেই, কাল বিকেলে সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কোনো রকম নিজেকে সামলে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলাম। সারা দিন না খেয়ে একটানা ঘোড়া ছুটিয়ে মাঝরাতে বাড়ি ফিরলাম। বাবার শরীর হিমঘরে রাখা আছে। বাবা যে আর নেই তার বিশ্বাসই হচ্ছে না। সেদিন বাবাকে জড়িয়ে আমি যেভাবে কেঁদেছিলাম, ওই রকম কান্না আমি আমার জীবনে আর কোনো দিন কাঁদিনি। বাবাকে দাহ করে পরের দিন বিকেলে বাড়ি ফিরলাম। যে ঘরের 4 দেওয়ালে আগে বাবার হাসির আওয়াজ ভেসে বেড়াতো, আজ সেই দেওয়াল যেন বাবার শোকে কাঁদছে। তবে আজ আরও একজন কাঁদছে।
যা আমাকে একটু অবাক করছে। যে মহিলাটি সারা জীবন বাবাকে কষ্ট দিয়েছে, বাবাকে কাঁদিয়েছে, আজ সেই মহিলাটাই নাকি বাবার ছবির সামনে বসে সারা দিন কেঁদে চলেছে। আমি কোনো কিছু না বলে চুপ করে থাকলাম। মায়ের স্বভাবের অদ্ভুত পরিবর্তন আমাকে তার সাথে কথা বলতে বাধ্য করেছে। যে মহিলা আগে সারাদিন নেশা, ভান, মদ, পার্টি, পরপুরুষ নিয়ে পড়ে থাকতো, আজ সেই মহিলাই একজন সম্পূর্ণ গৃহবধূতে পরিণত হয়েছে। তার কাছে তার এইরূপ পরিবর্তনের কারণ জানতে চাইলাম। তিনি জানান, তোর বাবা আমাকে পাল্টিয়ে দিয়েছে। 2 মাস আগে আমার খুব শরীর খারাপ হয়। আমি বিছানায় শুয়ে পড়েছিলাম। বাঁচব কি না জানি না। আমি হার মেনে নিয়েছিলাম, কিন্তু তোর বাবা আমাকে হারতে দেয়নি। দিন রাত আমার সেবা করে আমাকে আবার আগের মতো সুস্থ করে তোলে। যে মানুষটাকে আমি সারা জীবন অপমান করেছি, যার বিশ্বাস ভেঙে আমি চৌচির করে দিয়েছি, আজ সেই মানুষটাই তার ভালোবাসার বিশ্বাসে আমাকে এক নতুন জীবন দিয়েছে। আমি সেই দিনই ঠিক করেছিলাম যে আর না, আমি আজ থেকেই সমস্ত বাজে নেশা ছেড়ে দেবো, নিজেকে আবার তোর বাবার যোগ্য করে তুলব। কিন্তু দেখ, ভগবানও হয়তো চায় না যে আমি নিজের ভুল শুধরাই। এতদিন আমি তোর বাবাকে তিল তিল করে মেরেছি, তোর বাবাকে কেড়ে নিয়ে আজ ভগবান আমাকে তিল তিল করে মারা শুরু করেছে। মায়ের চোখের জল আর মনের অনুভূতি আমাকে তার কথা বিশ্বাস করতে বাধ্য করে। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। মা কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকেও অনেক কষ্ট দিয়েছি। যা হয়েছে সব ভুলে যাও মা, তুমি ফিরে এসেছো, বাবার শেষ ইচ্ছা পূরণ হয়েছে, আমি আর এর থেকে বেশি কিছু চাই না। সেই দিন রাতে আমরা মা মেয়ে অনেকক্ষণ গল্প করলাম। রাতে মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। দেখতে দেখতে সব কিছু যেন আবার আগের মতো ঠিক হয়ে গেল। একদিন রাতে ডিনার করতে করতে মা বলল, তোর বাবা মারা যাওয়ার আগে তোর জন্য একটা ছেলে পছন্দ করেছিল। ভেবেছিল তুই বাড়ি ফিরলে তোকে ছেলেটির কথা বলবে, কিন্তু তারপর যা হলো, তোর বাবার শেষ ইচ্ছা ছিল যে ওই ছেলেটির সাথে তোর বিয়ে দেবে, কিন্তু তার ইচ্ছাই রয়ে গেল। তুই যদি কাউকে ভালোবাসিস তো ঠিক আছে, তা না হলে তুই যদি বলিস আমি আবার কথা শুরু করতে পারি। বাবার শেষ ইচ্ছা ছিল আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করি। এখানে আমার আপত্তি করার কোনো কথাই নেই। বাবার বাৎসরিক কাজ শেষ হয়ে গেলে তুমি কথা বলো, আমি বিয়ে করতে রাজি আছি। মা বলল ঠিক আছে। ডিনার করে যে যার মতো শুতে চলে গেলাম। 2 মাস পর বাবার বাৎসরিক কাজ শেষ হলো। তারপর মা আমার বিয়ের তোড়জোড় শুরু করলো। জয়ন্ত চক্রবর্তী একজন ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে। বাবা মা বিদেশে থাকেন, বিশাল ধন সম্পত্তির মালিক। বাড়িতে বসেই ব্যবসার কাজকর্ম সামলায়। দেখতে বেশ সুন্দর, সুসজ্জিত চেহারা, গায়ের রং ফর্সা, সব মিলিয়ে আমার পছন্দ হয়েছে। জয়ন্ত আমাকেও কোনোদিন দেখেনি, আমাকেও দেখতে খুব সুন্দর, তাই ও এক দেখাতেই আমাকে পছন্দ করে নেয়। 15 দিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। আমার বিয়ের পর মা বাড়িতে একা হয়ে যাবে, তাই আমি মাকে আমার সাথে যেতে বললাম। জয়ন্তও আমার সাথে একই কথা বলল। নানা করতে করতে মা রাজি হয়ে গেল। জয়ন্তর বাড়ি আমাদের মতোই বেশ বড়সড়, বাড়িতে চাকর বাকরও আছে। শুরু হলো আমার নতুন জীবন। জয়ন্ত খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। নতুন সংসার আমার খুবই ভালো লাগছে। আমার মাকেও আগের থেকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। মেয়ের নতুন সংসার হয়েছে বলে কথা, মা তো খুশি হবেই। কিন্তু কেন জানি না দিনের সমস্ত স্মৃতি আমার মনে থাকছে, কিন্তু রাতের কোনো কিছুই আমার মনে থাকছে না। রাতে খেয়ে নিয়ে ঘুমানোর পর আমার আর কিছুই মনে থাকছে না। এমনকি আমি এটাও মনে রাখতে পারছি না যে আমার ফুলশয্যা হয়েছে কিনা। রাতে আমি যেদিকে যেভাবে শুই, সকালেও আমি ঠিক একইভাবে বিছানা থেকে উঠি। মাকে আমি সব কিছু খুলে বললাম। মা বলল, দূর পাগলি, এসব আবার হয় নাকি? রাতে ঘুমানোর পর কারোরই মনে থাকে না যে সে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কী করেছে, বলে মা হাসতে থাকে। আমি বললাম, কিন্তু মা, আমার ফুলশয্যা হয়েছে কি না আমি সেটাও মনে করতে পারছি না। ফুলশয্যা তো আর নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে করে না, তাহলে আমার মনে কেন পড়ছে না? মা বলল, তুই বিনা কারণে চিন্তা করছিস, সব ঠিক আছে, তুই নিজেকে শান্ত কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই বলে মা চলে গেল। আমি চুপ করে বসে রইলাম। দেখতে দেখতে 9 মাস হয়ে গেল আমার বিয়ে হয়েছে। আজও আমি আমার স্বামীর স্পর্শ মনে করতে পারছি না। দিন দিন চিন্তায় আমার শরীর ভেঙে পড়তে লাগলো। আমার মা আমার কোনো কথাতে আর পাত্তা দিচ্ছে না। বিয়ের পরের দিন থেকেই আমি মায়ের আচরণে একটু একটু করে পরিবর্তন লক্ষ্য করছি।
আমার চোখের আড়ালে আমার মা আর আমার স্বামীর ঘনিষ্ঠতা দিন দিন করে বেড়েই চলেছে। আমি বিয়ের পরের দিন থেকে আরও একটা জিনিস লক্ষ্য করছি। কখনো আমার ঘরে বা কখনো আমার মায়ের ঘর থেকে আমি হালকা হালকা মদের গন্ধ পাই। রাতে কি হচ্ছে তা আমাকে জানতেই হবে, আর তার জন্য আমাকে রাতে যেভাবেই হোক জেগে থাকতেই হবে। রাতে ডিনার করে বিছানায় গেলাম। ঘুমাবো না ঠিক করলাম, তাই বিছানায় জেগে বসে আছি। কিছুক্ষণ পর জয়ন্ত শুতে আসলো। আমাকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কী গো, বসে আছো কেন? ঘুমাবে না? আমি বললাম, ঘুম আসছে না তাই বসে আছি, একটু পরে ঘুমিয়ে পড়বো। জয়ন্ত বলল, আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে পড়ছি, গুড নাইট। এই বলে জয়ন্ত শুয়ে পড়ল। কিছুক্ষণ বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি জানি না। একদম সকালে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই মদের গন্ধ আমার নাকে আসলো। মায়ের ঘরে গেলাম, সেখান থেকেও মদের গন্ধ পেলাম। কী এমন হলো যে আমি রাতে জেগে থাকতে পারলাম না? ভেবে নিজে গেলে চর মারতে ইচ্ছা করছে। আজ যেভাবেই হোক আমাকে জেগে থাকতেই হবে। কিন্তু আজও একই অবস্থা, আজও আমি জেগে থাকতে পারলাম না। প্রতিদিন চেষ্টা করছি আর প্রতিদিনই আমি ঘুমিয়ে পড়ছি। শান্ত মাথায় চিন্তা করতে লাগলাম যে আমি কিছু তো করছি, তা না হলে রাতে ডিনারের পর জেগে থাকতে পারছি না কেন? তাহলে কি আমার খাবারে কিছু মেশানো হচ্ছে যার ফলে আমি ঘুমিয়ে পড়ছি? কিন্তু কেই বা মেশাবে আর কেন বা মেশাবে? আর তাছাড়া খাবার তো আমি নিজেই থালায় পরিবেশন করি, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? রাতে খাওয়ার পর মা প্রতিদিন আমার ঘরে এসে আমাকে আর আমার স্বামীকে এক গ্লাস করে গরম দুধ দিয়ে যায়। তাহলে কি দুধে কিছু মেশানো আছে? কিন্তু মা আমার দুধে কেন কিছু মেশাবে? সে তো আমার মা হয়। আমার মা নিজের হাতে আমার ক্ষতি করবে কেন? না না, কাউকে বিশ্বাস করা যাবে না। আজ আমাকে দুধ না খেয়ে দেখতে হবে কি হচ্ছে। দুধ না খেয়েও যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে বুঝতে হবে সমস্যা অন্য কোথাও আছে। আমি মনে মনে এসব চিন্তা করতে লাগলাম। রাতে ডিনারের পর আমি ঘরে শুতে চলে আসলাম। মা প্রতিদিনের মতো দুধ গরম করে নিয়ে এসে আমাকে দিয়ে চলে গেল। মা চলে যেতেই আমি জানলা থেকে দুধ বাইরে ফেলে দিয়ে খালি গ্লাস টেবিলে রেখে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জয়ন্ত ঘরে এসে আমার পাশে শুয়ে পড়ল। 15-20 মিনিট পর আমি গভীর ঘুমের নাটক করে শুয়ে রইলাম। আরও 15-20 মিনিট পর আমার ঘরের দরজা খোলার শব্দ পেলাম। জয়ন্ত তো আমার পাশেই শুয়ে আছে, তাহলে দরজা খুলল কে? তাহলে কি বাইরে থেকে কেউ ঘরে ঢুকলো? এত রাতে কে ঘরে ঢুকবে? আমি কোনো শব্দ না করে চুপচাপ শুয়ে রইলাম। কেউ আমার কাছে এসে দাঁড়ালো তা বুঝতে পারলাম। আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আমার সতীন কি ঘুমিয়ে পড়েছে? কথাটা শোনা মাত্র আমার 2 কান গরম হয়ে গেল। এটা অন্য কারোর না, আমার মায়ের গলার শব্দ। আমার স্বামী উত্তর দিল, অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। মা বলল, ঘুমের ওষুধ খাবে আর ঘুমাবে না, তা কখনো হয় নাকি? এই বলে আমার ওপর থেকে হামাগুড়ি দিয়ে আমার স্বামীর গায়ের ওপর শুয়ে পড়ল। ইচ্ছা করছে এখনই দুজনকে শেষ করে দিই, কিন্তু আমার অনেক কিছু জানার আছে, তাই চুপচাপ শুয়ে রইলাম। আমার বিছানায় আমার পাশে শুয়ে আমার মা আর আমার স্বামী নোংরামো করছে। ভেবেই আমার গা গুলিয়ে উঠছে। 5-7 মিনিট নোংরামো করার পর আমার স্বামী বলল, চলো রিঙ্কু, আগে প্যাক বানিয়ে খাই, তারপর তোমাকে। আমার মায়ের নাম রিঙ্কু মাইতি। মা বলল, হ্যাঁ চলো। দুজনে একের পর এক প্যাক বানিয়ে খেতে শুরু করলো। মদের গন্ধে সারা ঘর ভরে গেছে। দুজনেরই নেশা হয়ে গেছে, কথা শুনেই বুঝতে পারছি। এরপর মা যেটা বলল সেটা শোনার পর আমার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে গেল। মদের নেশায় মা বলল, জয়ন্ত, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সঙ্গে একসঙ্গে থাকবো বলে আমি নিজের হাতে আমার স্বামীকে মেরেছি। স্বামী মারা যাওয়ার পর আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে লোকে বুঝে যেত যে তোমাকে বিয়ে করার জন্য আমি আমার স্বামীকে মেরেছি। তাই আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি, যাতে বিয়ের পর আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারি। জয়ন্ত বলল, সেদিন তোমার স্বামী আমাকে আর তোমাকে তোমার ঘরে একসাথে ওরকম অবস্থায় দেখে নেয়। তোমার স্বামী যদি তোমার মেয়েকে সব কিছু বলে দিত তাহলে আর তোমার মেয়েকে বিয়ে করতে পারতাম না, আর সারা জীবন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে মেলামেশা করতে হতো। তাই তো তোমার স্বামীকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিলাম, আর তোমার স্বামী আমাদের চোখের সামনে ছটপট করতে করতে মারা গেল। কথাগুলো শোনার পর আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না। তার মানে মা জয়ন্তকে অনেক আগে থেকেই চিনত। লুকিয়ে লুকিয়ে নোংরামো করতে সমস্যা হবে, তাই আমার সাথে জয়ন্তকে বিয়ে দেবে ঠিক করেছিল। বিয়ের পর শাশুড়ি জামাইয়ের বাড়িতে আসলে কেউ সন্দেহ করবে না, আবার জামা শাশুড়ির বাড়ি আসলে কেউ সন্দেহ করবে না। কিন্তু বাবা তাদের নোংরামো করতে দেখে নিয়েছিল বলে তারা বাবাকে মেরে দেয়। আমার সারা শরীরের রক্ত টকবক করে ফুটছে। এইরকম নোংরা মানুষদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, এদের মরতে হবে। আজই আমি এদের মারব। কখন তারা ঘুমাবে অপেক্ষা করতে লাগলাম। সম্পূর্ণ মদ্যপান অবস্থায় দুজনে আমার পাশে শুয়ে প্রায় 1 ঘন্টা ধরে নোংরামো করলো। তারপর দুজনেই বস্ত্রহীন অবস্থায় ঘুমিয়ে পড়ল।
রাত প্রায় 1:30 হবে। আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম। তাদের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। কোনো আওয়াজ না করে রান্নাঘর দেখে গেলাম। রান্নাঘর থেকে মাছ কাটার বটি নিয়ে এসে একে একে দুজনার গলা শরীর থেকে আলাদা করে দিলাম। প্রথমে জয়ন্ত, যার জন্য সব কিছু হলো। তারপর নারীর কলঙ্ক আমার মা, যে নিজের হাতে সব কিছু করলো। জানি না আমি ঠিক করেছি নাকি ভুল, তবে একজন মেয়ে হিসাবে যারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। যাদের জন্য আমার বাবা সারা জীবন চোখের জল ফেলেছে, আজ তাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিয়েছি। জানি কাল সকালে আমার বাড়িতে তদন্তকারীরা আসবে। দুটো মৃতদেহকে এইভাবে পড়ে থাকতে দেখে সবাই বুঝতে পারবে কি হয়েছিল। হয়তো আমার কাছে কেউ আর কিছু জানতেও চাইবে না, কিন্তু আজকের পর আমি এই সমাজে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। তাই আজ আমাকেও যেতে হবে। আজ আমি সব কিছু ছেড়ে বাবার কাছে চলে যাচ্ছি। ছোটোবেলা থেকে বাবার ভালোবাসা না পেয়ে বড় হয়েছি, তাই ছোটোবেলার ভালোবাসা পেতে বাবার দিকে হাত বাড়ালাম। সুপ্রিয়ার লেখা এই ডায়েরিটি প্রায় 100 বছর পরে প্রগতির স্রোতে ভেসে আমার কাছে এসেছে। ডায়েরিটি পাওয়ার পর তদন্তকারীরা হয়তো সবটাই বুঝতে পেরেছিল, তাই তারা সুপ্রিয়ার ফাইলটি বন্ধ করে অন্ধকার ঘরে তার ডায়েরিটি ছুঁড়ে ফেলে। ডায়েরিটি হয়তো 100টা বছর ধরে না জানি কত পথ অতিক্রম করে আবার কোনো সুপ্রিয়ার খোঁজে বেরিয়ে পড়েছে। কোনো সুপ্রিয়া যাতে আবার তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয় তার খোঁজে বেরিয়ে পড়েছে।